Pure metallic arsenic is non-poisonous as it is not soluble in digestive enzyme, and when it is heated by any way, then it is united with oxygen to form the poisonous vapor. That is arsenic dioxide or arsenious oxide. আর্সেনিক অনেক কাজে ব্যবহৃত হয়। তোমরা এটা বিশেষ করে রিটেনও আসে, ভাইভাতেও জিজ্ঞাসা করা হয় কি কি কাজে এটা লাগে। ইউজ আর্সেনিক ইউজ ইন ফ্রুট স্প্রে, আমার ফলের উপর ওরা স্প্রে করে এটাকে প্রিজার্ভ করার জন্য। শিপ ডিস, জাহাজের মধ্যে যে ইয়া থাকে এগুলি কন্টেইনার, ওখানে এগুলি ইউজ করা হয়। উড কুলার, আগাছা পরিষ্কার করার জন্য। ইনসেকটিসাইড, রোডেন্টিসাইড, ফ্লাই পেপার, মাছি মশা মারার জন্য। ওয়ালপেপার, কেলকি পিটনিং, টেক্সিডার্মি অর্থাৎ চামড়াকে ইয়া করার জন্য, প্রিজার্ভ করার জন্য। প্রিজার্ভ পারপাসে ইট ইজ ইউজড। ডেপিলেটরি মিনস হচ্ছে আমার যে বিভিন্ন ইউজ করা হয়। দেন হচ্ছে কালারিং এজেন্ট, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ডাইং অ্যান্ড প্রিজার্ভিং টিম্বার অ্যান্ড স্কিন। হোয়াইট অ্যান্ডস, মানে সোজা কথা ইন্ডাস্ট্রিতে ইট ইজ ইউজড ভেরিয়াস পারপাস। আমাদের সোর্স কি আর্সেনিকের? মেইন সোর্স হচ্ছে আমাদের দেশে যেটা সয়েল ওয়াটার। দেন সাম সি ফিশ, টোবাকো, বিয়ার, অ্যালকোহল, সেলফিশ, প্রন এবং হার্ড, যেসব মাছের উপরের চামড়াটা শক্ত, যেমন শামুক, চিংড়ি, এইসব ক্ষেত্রে আমার আর্সেনিক পাওয়া যায় ওখানে। এখন আর্সেনিকের কম্পাউন্ড কি কি, এরা রিটেনে মানে 2-1 বছর পর পরই আসে। নেম দ্য আর্সেনিয়াস কম্পাউন্ড হুইচ আর পয়জনাস। এর মধ্যে আছে হোয়াইট আর্সেনিক, যেটা আমাদের ল্যাবরেটরিতে আছে, আর্সেনিয়াস অক্সাইড অথবা আর্সেনিক ডাইঅক্সাইড। স্কেলার্স গ্রিন, কপার আর্সেনাইড, পেরিশ গ্রিন, কপার অ্যাসিটো আর্সেনাইড। Then arsine, it is in gas form. And sodium and potassium arsenate, arsenic sulfide, bisulfide and arsenic disulfide used as coloring pigment. And arsenic acid, arsenic dichloride, an organic compound. এই যে নামগুলি আসলে এটা মনে রাখা একটু ভেজাল, এই জন্য আমি এটাকে অন্য একটা ফর্মে নিয়ে আসছি। এই ফর্মটা তোমরা মনে রাখবা, তাইলেই মনে রাখা ইজি হবে, লেখাটাও ইজি হবে। আর্সেনিক ফর্মে কি কি আছে? আর্সেনিক ফর্মে আছে আর্সেনিক ট্রাইঅক্সাইড, আর্সেনিক হাইড্রাইড, আর্সেনিক সালফাইড, আর্সেনিক বাইসালফাইড, আর্সেনিক ট্রাইসালফাইড, আর্সেনিক ট্রাইক্লোরাইড, আর্সেনিক অ্যাসিড। অল আর আর্সেনিক ফর্ম। দেন আর্সেনাইড, আর্সেনাইড ফর্মে আছে কপার আর্সেনাইড, কপার অ্যাসিটো আর্সেনাইড। দেন আর্সেনেট, আর্সেনেট ফর্মে আছে সোডিয়াম আর্সেনেট, পটাশিয়াম আর্সেনেট। দেখো এই যে আর্সেনিক ফর্ম, আর্সেনাইড ফর্ম, আর্সেনেট ফর্ম, দেন অর্গানিক অ্যাসিটো আর্সেন, ট্রাইপ্যারাসামাইড, সালফারসাম। এই আর্সেনিক ফর্ম, আর্সেনাইড ফর্ম, আর্সেনেট, এই ফর্মে মনে রাখবা, তাইলে পরীক্ষায় তোমাদের লেখাও ইজি হবে এবং আমার মনে হয় যে এক্সামিনার খাতা দেখবে, উনিও স্যাটিসফাই হবে যে তুমি একটা সিস্টেমেটিক ওয়েতে এগুলি খাতায় লিখবে। এইভাবে এটা মনে রাখবা এবং খাতায় এইভাবেই লিখতে চেষ্টা করো। দেন মেকানিজম অফ অ্যাকশন, এটা রিটেনও আসে, ভাইভাতেও জিজ্ঞাসা করে হাউ ইট অ্যাক্ট, মেকানিজম। মেইনলি ইট ইজ ইন্টারফেয়ার্স উইথ দ্য সেলুলার রেসপিরেশন। আমরা জানি যে আমাদের রেসপিরেশন প্রত্যেকটা সেলে আলাদা আলাদা ভাবে হয়। এই সেলুলার রেসপিরেশনে আর্সেনিকটা ইন্টারফেয়ার করে বাই কম্বাইনিং উইথ মাইটোকন্ড্রিয়াল এনজাইম। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের মানে রেসপিরেশনের হাউস। এই মাইটোকন্ড্রিয়াল এনজাইমের সাথে এটা কম্বাইন করে আমাকে সেলের যে অ্যাক্টিভিটি, সেই এটিপি সেলুলার প্রোডাকশনটাকে ডিক্রিজ করে দেয়। এটা জানলে কিন্তু মেইন মনে রাখো এটা যে আর্সেনিক ইন্টারফেয়ার্স উইথ সেলুলার রেসপিরেশন by combining with mitochondrial enzyme. That is enough. Then second,
mechanism, its particular target vascular endothelium. Vascular endothelium এর সাথে এটার একটা স্পেশাল টার্গেট থাকে, তারপরে ইনক্রিজ পারমিবিলিটি। এন্ডোথেলিয়ামের পারমিবিলিটি যদি বেড়ে যায় তাহলে কি হবে? টিস্যু ইডিমা এন্ড হ্যামোরেজ হবে, কিন্তু ফ্লুইড বাইরে আসবে, তার সাথে হ্যামোরেজও আসতে পারে, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় ইন্টেস্টাইনাল ক্যানেলে, অর্থাৎ জিআই ট্র্যাক্টের ভিতরে। Locally, it causes irritation of mucous membrane and remotely depression of nervous system. Nervous system এর উপরে general effect আর local effect এটা mucous membrane এর উপর। It interferes with glycolysis. The cellular গ্লুকোজ আপটেক এখানে ইন্টারফেয়ার করে, গ্লুকোনিওজেনেসিসে ইন্টারফেয়ার করে, এটা ইন্টারফেয়ার উইথ দ্য গ্লাইকোলাইসিস। এই মেইনলি এই চারটা মেকানিজম আছে। একটা হলো ইন্টারফেয়ার উইথ দ্য সেলুলার রেসপিরেশন, particular target vascular endothelium causes increased permeability, and locally it causes irritation of mucous membrane and remotely depression of nervous system and interferes with glycolysis. Fatal dose পরীক্ষায় তো তোমার স্যাম্পল তাকে দেবে, তাকে তো এটা একটা স্টেট প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য ফ্যাটাল ডোজ? 0.1 to 0.2 গ্রাম, অথবা যদি মিলিগ্রামে যাও 100 to 200 মিলিগ্রাম। কোনটা? আর্সেনিক ট্রাইঅক্সাইড, যেটা আমাদের এখানে আছে, দ্যাট ইজ আর্সেনিক, হোয়াইট আর্সেনিক। এটা ফ্যাটাল ডোজ, এবং ফ্যাটাল পিরিয়ড হচ্ছে 1 to 2 days, ইউজুয়ালি আপ টু 3 to 7 days হতে পারে। ইউজুয়ালি এটা নির্ভর করে ডোজের উপরে আর এটার উপরে সেন্সিটিভিটির উপরে, তবে জেনারেলি ইট ইজ 1 to 2 days। দেন একুট আর্সেনিক পয়জনিং, এটা রিটেন এবং ভাইবা দুই জায়গার জন্য প্রযোজ্য। আর্সেনিক একুট পয়জনিং এর 3 টাইপসে আমার ম্যানিফেস্টেশন হয়। একটা হলো পারমিনেটিং টাইপ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টাইপ এন্ড নার্কোটিক টাইপ। পারমিনেটিং টাইপ হচ্ছে যেখানে মেসিভ ডোজ, আমরা জানি যে ফ্যাটাল ডোজ হচ্ছে 0.1 to 0.2, সেই জায়গায় 3 to 5 গ্রাম খায়, এবং cause rapidly absorption, cause death in 1 to 3 hours। আমরা ওখানে 1 to 3 days দিচ্ছি, এখানে 1 to 3 hours এর ভিতরে, যেহেতু এটা পালমিনেটিং টাইপ হেভি ডোজ, এখানে ডেথ ডিউ টু শক অ্যান্ড ইনক্রিজ পালমিনেটি সার্কুলেটরি ফেলিউর। ফেলিউর তো হবে, যেহেতু ক্যাপিলারি ডাইলেটেড হয়ে যাবে, ব্লাড সার্কুলেশন থেকে বাইরে আসবে, ব্লাড প্রেশার ফল করবে, হার্টের উপরে এফেক্ট করবে, এবং এখানে অন্য সাইন সিম্পটম হওয়ার কোনো স্কোপ নাই। দ্যাট ইজ দ্য পালমিনেটিং টাইপ, মোস্ট সিভিয়ার ফর্ম। দেন হচ্ছে গ্যাস্ট্রোএন্টারিক টাইপ। নামেই বোঝা যায় যেটা কি বলতে যাচ্ছে। গ্যাস্ট্রোএন্টারিক টাইপে হচ্ছে আমার গ্যাস্ট্রিক প্রবলেম গুলি, অর্থাৎ জিআই ট্র্যাক্টের সাইন সিম্পটম গুলি আসবে। কি আসবে? আপনার হাফ আওয়ার টু 1 hour মধ্যে সাইন সিম্পটম গুলি আসবে। সুইটিশ মেটালিক টেস্ট, আর মনে হবে যে মেটালিক টেস্ট, কনস্ট্রিকশন ইন দ্য থ্রোট এন্ড ডিফিকাল্টি ইন সোয়েলিং, এর সাথে হেডেক, ভার্টিগো থাকতে পারে, এন্ড বার্নিং এন্ড colicky পেইন ইন esophagus and stomach with intense thirst and severe projectile vomiting। এখানে ভমিটিংটা আগে হবে। দেন গার্লিক অর্ডার অফ ব্রেথ এন্ড ফিসেস, রসুনের মতো গন্ধ হবে, শ্বাসের গন্ধ হবে, আমার ফিসেসের গন্ধ হবে। পার্জিং অ্যাকম্পানিড বাই টেনিস মাস, তার সাথে সাথে পার্জিং হবে, পায়খানা হতে থাকবে বাই টেনিস মাস, পেইন এন্ড অ্যানাস ইরিটেশন। টুল এক্সপেল ফ্রিকুয়েন্টলি এন্ড ইনভলেন্টারিলি, যে বুঝতেও পারবে না, প্রথমে ডার্ক কালার, দেন স্টিঙ্কিং এন্ড ব্লাডি কালার, later become colorless, odorless and resemble rice water stool, কলাটার সঙ্গে এটা কিছুটা সিমিলারিটি আছে। মানে ইনিশিয়ালি ইট ইজ ডার্ক কালার, এবং এই স্যাম্পলটা হসপিটাল দেওয়া হয়, সেখানে বলা যায় যে এইরকম তার সাইন সিম্পটম হচ্ছে ডার্ক কালার স্টুল, লেটার রাইস ওয়াটার স্টুল। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? ইট ইজ acute arsenic poisoning। and ডিসইউরিয়া, অলিগুরিয়া, অর্থাৎ আমার কিডনির উপরে এফেক্ট হবে। ডিসইউরিয়া, অলিগুরিয়া, ইউরেমিয়া, ইউরিন কন্টেইনস অ্যালবুমিন, রেড সেল এন্ড কাস্ট। এই তিনটা জিনিস মনে রাখবে এই কারণে যে অস্পিতে
process of urine, what are you finding in urine examination? In case of the sample falls data, then what is examination in urine? What you will find? There will be albumin, red cell, and cast. আসল প্রশ্ন ভিতর থেকে ওনারা প্রশ্ন দিয়ে তার সাথে ট্রেমর, কনভালশন, অন্যান্য যা আছে কমন জেনারেল প্যারালাইসিস। আমার মোটর নিউরন এবং সেন্সরি এবং পেরিফেরালি সেন্সরিটা বেশি এফেক্ট করবে নিউরোপ্যাথি, এবং এর সাথে যদি আরো কিছুদিন সময় নিয়ে বাঁচে তাহলে দ্য ডিলেড লস অফ হেয়ার, স্কিন ইরাপশন ওখানে তার এফেক্ট করবে। এটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারিক টাইপ। এন্ড লাস্ট ওয়ান ইজ দ্য নার্কোটিক টাইপ। নার্কোটিক টাইপ হচ্ছে নার্ভাস সিস্টেমের এফেক্ট গুলি হবে, এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটম খুব একটা হবে না, গিডিনেস, টেন্ডারনেস, মাসল ডেলিরিয়াম, কমা, ডেথ, এবং প্যারালাইসিস অফ দ্য এক্সট্রিমিটি। এবং যদি বেঁচে থাকে তাহলে হিমাচুরিয়া হবে, টিবুলার নেক্রোসিস, এনিমিয়া, লিকুপেনিয়া এইসব হবে। এখন আমরা জানি যে একটাই গ্যাস ফর্মে থাকে, এটা একটু মনে রাখবে, আর্সেন ইজ দ্য গ্যাস ফর্ম অফ আর্সেনিক। এবং এটা যখন ইনহেলেশন করে, ইট কজেস ডাইরেক্ট পয়জন টু দ্য হিমোগ্লোবিন, producing hemolysis, damage liver and kidney, and depression of central nervous system. যেহেতু আমরা জানি যে ইনহেলেশনে এটার এফেক্টটা সবচেয়ে বেশি হয়। আমরা জেনারেল টক্সিকোলজিতে আমরা দেখছি যে যেটা ইনহেলেশন হয় সেটার এফেক্টটাই সবচেয়ে আগে হয়, কুইকলি এফেক্ট করে। তার সাথে আমার নসিয়া, ভমিটিং, অন্যান্য থাকতেই পারে, এবং ডেথ অকার বা এনুরিয়া এন্ড কনভালশন। এবং আর্সেনিক ইনহেলেশনের ডেথ খুব একটা সময় নেয় না, যেহেতু এটার এফেক্টটা খুব তাড়াতাড়ি হয়। এটা হচ্ছে আর্সেনিক ফর্মে, অর্থাৎ যেখানে গ্যাস ফর্মে, যেখানে ইন্ডাস্ট্রিতে যেখানে এটা ইউজ হয় সেই সব জায়গায় আর্সেনিক পয়জনিং হতে পারে। Then treatment. What will be treatment? It is for written and viva. Stomach wash must with large amount of warm water, and butter and greasy substance are to prevent absorption. ফ্যাটি জিনিস অ্যাবজর্পশনে হ্যাম্পার করে, সেই জন্য ফ্যাটি জিনিস আমরা স্টমাকের ভিতরে রাখতে চেষ্টা করি। দেন ফ্রেশলি প্রিপেয়ার হাইড্রেট ফেরিক অক্সাইড, এটা আমরা ইউজ করতে পারি, তবে আমরা যেটা সবচেয়ে বেশি ইউজ করি দ্যাট ইজ দ্য BAL। এটা টেপারিং ডোজে ইউজ করা হয়। প্রথমে দিন হচ্ছে 400 থেকে 800 মিলিগ্রাম, তারপরের দিন এবং তারপর সেকেন্ড এন্ড থার্ড ডে 200 থেকে 400 মিলিগ্রাম। এই ডোজগুলো একবারে দেওয়া হয় না, 4 আওয়ারলি এটাকে ভাগ করে দেওয়া হয়। দেন 100 to 200 মিলিগ্রাম ফর 7 to 10 ডেজ। এর সাথে আমরা পেনিসিলামাইন ইউজ করতে পারি, এটাও ডিভাইডেড ডোজে 1 to 2 গ্রাম। এর সাথে অন্যান্য যে চিলিডিং এজেন্ট আছে, DMSA বা DMPS, এগুলো আমরা ইউজ করতে পারি অ্যাভেলেবিলিটির উপর। আর আমরা অ্যাবজর্পশন যাতে কম হয় সেই জন্য আমরা ক্যাস্টর অয়েল অথবা ম্যাগনেসিয়াম সালফার ইউজ করব। ক্যাস্টর অয়েল দিলে আমার অথবা এটা দিলে পারফেকশনটা তাড়াতাড়ি হবে সেই জন্য। আর গ্লুকোজ স্যালাইন উইথ সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে আমার তার যে শক হবে, শকটাকে কাউন্ট মানে কোনটা ইয়া করার জন্য, শকে আমার থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সোডিয়াম বাইকার্বনেট গ্লুকোজ স্যালাইনের সাথে ইউজ করব। আর ডিমালসেন্ট আমরা ইউজ করতে পারি, আর এবং পরবর্তীকালে রেনাল ফেলিওর রইলে আমার হেমোডাইলিস। তবে মেইন হচ্ছে স্টমাক ওয়াশ, গ্রিজিয়ান বাটার অর্থাৎ ফ্যাটি মিল আমার পেটের ভিতরে ওয়াশের করে দিতে হবে। আর আমরা BAL এবং পেনিসিলামাইন ইউজুয়ালি ইউজ করি, তার সাথে ক্যাস্টর অয়েল, ম্যাক্সাল সাপোর্টিভ ট্রিটমেন্ট উইথ গ্লুকোজ স্যালাইন এন্ড সোডিয়াম বাইকার্বনেট এন্ড ডিমালসেন্ট। এবং পরবর্তীকালে যদি রেনাল ফেলিওর হয় তাহলে ডায়ালাইসিস করতে হবে অথবা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে হবে। Causes of death.
আমরা বুঝতেই পারতেছি কি কারণে মারা যেতে পারে, এবং এটা রিটেনে জিজ্ঞাসা করে। রিটেন এবং বায়োগ্রাফি দুই জায়গায় আর্সেনিক ভেরি ইম্পর্টেন্ট। ডিহাইড্রেশন এন্ড সার্কুলেটরি কলাপস, যেহেতু এন্ডোথেলিয়াম থেকে এটা আমার ফ্লুইড বাইরে আসবে, সেই জন্য সার্কুলেটরি কলাপস করবে, ডিহাইড্রেশন হবে, পটাশিয়ামের আদার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, এবং হেপাটিক ফেলিউর হবে, এনসেফালোপ্যাথি হবে। এই চার কারণে ডিহাইড্রেশন এন্ড সার্কুলেটরি কলাপস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হেপাটিক ফেলিউর এবং টক্সিক এনকেফালোপ্যাথি। যদি কেউ আর্সেনিক থেকে বেঁচে যায়, একুট আর্সেনিক পয়জনিং থেকে সেরে উঠে, তাইলে তার কি কি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। যে ট্রিটমেন্ট দেওয়ার পরে অথবা যে পরিমাণে পালমেরিং ডোজ নয়, এমনি জাস্ট আর একটু কম ডোজে খাইছে, তাদের সার্ভাইভ করার চান্স থাকবে। সার্ভাইভ করলে কি কি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। ডিজেনারেশন অফ অপটিক নার্ভ এন্ড ফোকাল ডিজেনারেশন অফ ব্রেন, অর্থাৎ অপটিক নার্ভ এবং ব্রেন এফেক্ট করবে। ডিলেড এফেক্টে আমার বোনের অ্যাপ্লেসিয়া, যার ফলে আমার এপ্লাস্টিক এনিমিয়া হবে। বেজোফিলিক স্ট্রিপলিং অফ আরবিসি, ইমম্যাচিউর রেড সেল এবং হোয়াইট সেল ইন পেরিফেরাল সার্কুলেশন। আমরা জানি যে নেইলে এলভিস নিজ লাইন, সাদা যে লাইনের মতো হয়, এটা গ্রোয়িং পার্টে, অর্থাৎ মুখের যে জায়গায় নিচের অংশে, অর্থাৎ যে জায়গায় আমার স্কিনের সাথে অ্যাটাচ থাকে, ওই ঠিক তার উপরে সাদা, ওখানে সাদা লাইন পড়বে, যেটাকে আমরা বলি যে এলভিস নিজ লাইন। এটা মনে রাখবার নামটা, যেহেতু এটা ভাইবাতে জিজ্ঞাসা করে, অনেক সময় অস্পিত এটা প্রশ্ন করে, অস্পিতে এইরকম দিয়ে বলে যে হোয়াট ইট মে বি। দেন পোস্টমর্টম অ্যাসপেক্ট, আমার আর্সেনিকের মেকানিজম অ্যাকশন থেকে আরম্ভ করে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যেহেতু আর্সেনিক বহুল প্রচলিত একটা পয়জন, যেটা আদিকাল থেকে ইউজ হয়ে আসছে, সেজন্য এটার এবং ফরেনসিক মেডিসিন এটার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। পোস্টমর্টমে আমরা প্রথমে জানি যে এক্সটার্নাল এবং ইন্টারনাল, এইভাবে আমরা দেখবো। এক্সটার্নালি আমরা আইবল সাংকেন হবে, বডি সাংকেন হবে এবং স্কিন সাইন হবে এক্সটার্নালি। দেন ইন্টারনাল, ইন্টারনালে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, স্টোমাকে যে চেঞ্জটা হয়, এবং অনেক সময় হসপিটালে যে টু ইম্পর্টেন্ট ইন্টারনাল ফাইন্ডিং, সে জায়গায় স্টোমাকের ফাইন্ডিংটা তোমাকে লিখতেই হবে। স্টোমাকের ফাইন্ডিংটা হচ্ছে মিউকোসা সোলেন, ইডিমেটাস, red more at the pyloric region. It resembles red valvet submucosal and subperitoneal hemorrhage. আমার মিউকোসা রেড ভালভেটের মতো অ্যাপিয়ারেন্স হবে, এবং সাবমিউকোসাল এবং পেরিটোনিয়াল হ্যামোরেজ হবে, সাবপেরিটোনিয়াল হ্যামোরেজ হবে। অনেক সময় এই সিমটমটা দিয়েই বলে হোয়াট ইজ ইউর ফাইন্ডিং, হসপিটালে এইরকম প্রশ্ন আসে। স্মল ইন্টেস্টাইনে আমার সাবমিউকাস হ্যামোরেজ হবে এবং ইনফ্লামেশন হবে, লিভার, spleen, kidney, enlarged congested cloudy swelling, lungs congested with subpleural ecchymosis. Hemorrhage in the abdominal organ and mesentery. সব জায়গায় আমার যেহেতু এন্ডোথেলিয়াল উপর এফেক্ট করে, সব জায়গায় আমার ব্লিডিং হবে, সেই জন্য অ্যাবডোমিনাল অর্গান এবং মেসেন্টেরিজে এফেক্ট হবে। ব্রেইনে আমার কি হবে, পেসি নেক্রোসিস with hemorrhagic encephalitis, meninges congested. Then হার্ট, এটাও মনে রাখবা, এটাও জিজ্ঞাসা করে হার্টে কি হয়, এন্ডোকার্ডিয়াল পেচিয়াল হ্যামোরেজ অফ দ্য ভেন্ট্রিকলস আর কমন এন্ড টিপিক্যাল। যখন, এবং বিশেষ করে হসপিটাল দুইটা বলে যে, অথবা তোমার রিটার্নও দেয় যে দুইটা টিপিক্যাল ইন্টারনাল ফাইন্ডিং বলে, তাহলে একটা স্টোমাকের দিবে আর একটা হার্টের দিবে। হার্টেরটা হচ্ছে সাব এন্ডোকার্ডিয়াল পেচিয়াল হ্যামোরেজ of the ventricles. This is the common and typical finding. আর হার্টের ফাইন্ডিং এবং স্টোমাকের ফাইন্ডিং, এই দুইটা ফাইন্ডিং ভালোভাবে মনে রাখবা, আর বাকিগুলি মনে রাখলে হবে। যদি পুরো পোস্টমর্টম ফাইন্ডিং দেয়, তাহলে সবগুলি তোমাকে টাচ করতে হবে। আর যদি সাধারণত দুইটা দেয়, মেইন দুইটা টিপিক্যাল ফাইন্ডিং, তাহলে তোমার হার্ট এবং স্টোমাকের ফাইন্ডিং লিখতে হবে।
দেন আরেকটা প্রশ্ন আসে যে কলেরার সাথে একুট আর্সেনিক পয়জনের পার্থক্য কেমনে করে। একটা হচ্ছে অনসেট। আমরা আর্সেনিকে জানি যে পার্জিং ফলোইং ভমিটিং, অর্থাৎ আগে ভমিটিং হবে দেন পার্জিং হবে। আর কলেরাতে হবে উল্টাটা, ভমিটিং ফলোজ পার্জিং, অর্থাৎ আগে পার্জিং হবে তারপরে ভমিটিং হবে। অর্থাৎ অনসেটে পার্থক্য, ওখানে আর্সেনিকে আমার ভমিটিংটা আগে হবে, কলেরাতে পার্জিংটা আগে হবে। ভমিটাস in case of arsenic, acute arsenic poisoning contain mucus and blood, ওখানে এমন কিছু থাকবে। টুল এখানে আছে রাইস ওয়াটারি উইথ ব্লাড, আর ওখানে অনলি রাইস ওয়াটার। আর বার্নিং থ্রট পেইন আর্সেনিকে থাকবে, কলেরাতে থাকবে না। টেনিস মাছ আর্সেনিকে থাকবে, কলেরাতে থাকবে না, কারণ আর্সেনিক কলেরাতে অ্যাজ ইউজুয়াল পায়খানা রোগী বলতে পারে। দেন মোটিভ সাধারণত আর্সেনিক হোমিসাইডাল হিসাবে ইউজ করা হয়, আর ওখানে ওইরকম কোনো মোটিভ নাই, ওটা অ্যাক্সিডেন্টাল পয়জনিং। এপিডেমিওলজিক্যালি আমরা যদি হিসাব করি তাইলে এটা ইন্ডিভিজুয়াল অথবা ফ্যামিলিতে সবাই মিলে খেলে ফ্যামিলিতে হতে পারে, বাট ইন্ডিভিজুয়াল মেইনলি, আর ওট ইজ স্পোরাডিক অথবা এপিডেমিক। আর ল্যাব টেস্টে আমরা আর্সেনিক পয়জনিং এ আর্সেনিক পাবো, আর ওখানে পাবো ভিব্রিও কলেরা। এই পয়জনিং এর ডিফারেন্স বিটুইন আর্সেনিক পয়জন, acute arsenic poisoning, not chronic, acute arsenic poisoning and cholera, ডিফারেন্সটা রিটেন এবং ভাইবা দুই জায়গার জন্য প্রযোজ্য, দুই জায়গায় এটা ইম্পর্টেন্ট। দেন chronic arsenic poisoning, chronic arsenic poisoning এটা দীর্ঘ সময় নেওয়া হয়, এবং এটা আরেক নাম হচ্ছে আর্সেনিকোসিস অথবা আর্সেনিক সিজম। chronic arsenic poisoning কি কারণে হয়, কাদের কাদের হতে পারে কজ? একটা হলো ইন্ডাস্ট্রিয়াল আর এগ্রিকালচারাল এক্সপোজার, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে অথবা এগ্রিকালচারে ইনসেকটিসাইড বা পেস্টিসাইড নিয়ে কাজ করে, তারা এক্সপোজার হলে তাদের হতে পারে। দেন কন্টামিনেশন অফ ফুড, যদি সি ফুড যেখানে আর্সেনিক বেশিরভাগ বেশি সি ফুড একই সময় খাই বেশি, তাইলে হতে পারে। কন্টামিনেশন অফ ওয়াটার আর সাবসয়েল ওয়াটার, যেসব ওয়াটার আর্সেনিক বেশি, এটা জিজ্ঞাসা করে যে কেমনে বুঝবা যে আমাদের দেশে এগুলি অলরেডি সার্ভে হয়ে গেছে, এবং টিউবওয়েলে রেড মার্ক থাকলে দ্যাট ইন্ডিকেট যেখানে আর্সেনিক বেশি আছে। রেড মার্ক হলো আর্সেনিকের পানি, খাওয়া রান্না বাদে আর সব কাজ করা যাবে, কোনো প্রবলেম নেই। এটা আবার জিজ্ঞাসা করে যে এটা খাওয়া যাবে না আর কিছু করা যাবে, বলেন এটা ওয়াশিং, গোসল, বাথিং এভরিথিং করা যাবে। দেন আর্সেনিকের প্রিপারেশনে মেডিসিন যদি অনেকদিন ইউজ করা হয় তাইলেও ক্রনিক আর্সেনিক পয়জনিং হতে পারে। আর যারা একুট আর্সেনিক পয়জনিং থেকে সাইরা উঠছে তাদের রিকভারির পরে তাদের ক্রনিক আর্সেনিক পয়জনিং হতে পারে। অল দিস আর কজেস ক্রনিক আর্সেনিক পয়জনিং। এবং আর্সেনিকের অ্যাবজর্পশন এবং মেইনলি এটা জিআই ট্র্যাক্টে অ্যাবজর্পশন হয়, এবং বাইরের স্কিন এবং লাংসেও হইতে পারে বাই আর্সেনিক অথবা প্যারেন্টালি, অর্থাৎ যত রকমের রুট আছে সব রুটেই একটা অ্যাবজর্পশন। এবং ডেইলি পারমিয়েবল হচ্ছে 1/2 to 1 মিলিগ্রাম। এবং যে জিনিসটা জিজ্ঞাসা করা হয় যে গ্রাউন্ড ওয়াটারে কতটুকু পর্যন্ত পারমিয়েবল, আর্সেনিক কতটুকু থাকবে, 0.05 মিলিগ্রাম পার লিটার, এর বেশি থাকলে সেই পানি খাওয়ার উপযোগী না। দ্যাট ইজ দ্য পারমিসিবল লিমিট অফ আর্সেনিক ইন গ্রাউন্ড ওয়াটার। এবং মনে রাখবা যে শ্যালো ওয়াটার টিউবওয়েলে এটা পাওয়া যায়, ডিপ টিউবওয়েলে সাধারণত আর্সেনিক পাওয়া যায় না, অত নিজে আর্সেনিক খুব একটা যায় না। এই পর্যন্ত যা পাওয়া গেছে শ্যালো টিউবওয়েল। তাহলে পারমিসিবল লেভেলটা মনে রাখবে, এটা বাইবাতে জিজ্ঞাসা করে 0.05 মিলিগ্রাম পার লিটার, এতটুকু পর্যন্ত অ্যাকসেপ্টেবল, এর বেশি অ্যাকসেপ্টেবল না। ডিস্ট্রিবিউশন, যতগুলি অর্গান আছে সব জায়গায় এটা ডিস্ট্রিবিউশন হয়,
এবং উইথ হেয়ার, নেল, স্কিন, এইসব জায়গায় মাসল, বোন, মানে কোনো জায়গা বাদ নেই যে জায়গায় এটা ডিস্ট্রিবিউশন হয়। স্পেসিফিক এফেকশন হচ্ছে হেয়ার, নেইল এবং স্কিন সিক্রেশন। আর্সেনিক যদি আমি প্যারেন্টাল ফর্মও দিই, তাহলেও আমার it is secreted in the stomach and intestine after absorption. অর্থাৎ এইটাই তখন জিজ্ঞাসা করে যে ইনজেকশন ফর্মে দিল অথবা অন্য ফর্মে দিল, তাইলে কি তার স্টমাক ওয়াশ করতে হবে? হ্যাঁ, স্টমাক ওয়াশ লাগবে, কেন? যেট ইজ সিক্রেটেড ইন দ্য স্টমাক এন্ড ইন্টেস্টাইন। তো আর্সেনিক পয়জনিং আমি সন্দেহ করলে তার স্টমাক ওয়াশ দিতেই হবে। And arsenic also excreted in the hairs and nails. And in case of intermittent chronic poisoning, successive deposit of arsenic in hair and nail. প্রধানত হেয়ার এন্ড নেইলে ডিপোজিট হবে উইদিন শর্ট পিরিয়ডের ভিতরে, এবং যত খাবে তত ওখানে যে কুমুলেটিভ এফেক্ট হবে, এবং আর্সেনিকের এফেক্ট হচ্ছে কুমুলেটিভ, যেটা ক্রনিক এফেক্ট। ইলিমিনেশন থ্রু কিডনি বা ইউরিন, অলসো ফিসেস, বাইল, মিল্ক, সোয়েট, এটা যেমন বিভিন্ন রুটে অ্যাবজর্পশন হয়, বিভিন্ন রুটে এটা এক্সক্রিশন। টলারেন্স, কিছু কিছু লোক আছে যারা আর্সেনিকটা খায় অ্যাজ অ্যাপ্রোডাইসিক। তোমরা জানো যে অ্যাপ্রোডাইসিক হচ্ছে যারা মনে করে এটা লাভ ফিল্টার হিসাবে, এটা খাইলে তাদের সেক্সুয়াল ইয়েটা বেড়ে যায়, তারা এটা মনে করে এজ এ টনিক হিসাবে খায়, এবং তারা খেতে খেতে তাদের একটা টলারেন্স ডেভেলপ করে। এই টলারেন্স হচ্ছে 0.3 গ্রাম পর্যন্ত হতে পারে। 0.3 গ্রাম পর্যন্ত আমাদের যেটা ম্যাক্সিমাম মানে ফেটাল ডোজ, তার চেয়েও বেশি তারা অ্যাবজর্ব করতে পারে। এইসব লোকদেরকে বলা হয় আর্সেনোফেজিস্ট। যারা এরকম বেশি আর্সেনিক খেতে খেতে তাদের টলারেন্সটা এসে গেছে, তাদেরকে বলা হয় আর্সেনোফেজিস্ট। এবং সাইন সিমটম অফ ক্রনিক আর্সেনিক পয়জনিং, যদি একটা মেটালিক টেস্ট থাকবে, এক্সেসিভ স্যালাইভেশন হবে, গার্লিক অর্ডার হবে, তিনটা জিনিস থাকবে: মেটালিক টেস্ট, এক্সেসিভ স্যালাইভেশন, মুখে দিয়ে লালা পড়তে থাকবে, গার্লিক অর্ডার অফ ব্রেথ এন্ড সোয়েট। এই কয়টা জিনিস পাইলেই সন্দেহ করা হয় যে এটি ইজ এ কেস অফ ক্রনিক আর্সেনিক পয়জনিং। এবং তার সাথে মেলানোসিস এন্ড লিউকোমেলানোসিস, with or without keratosis, are the earlier symptoms of arsenic. প্রধানত আমাদের দেশে আমরা ডায়াগনোস করতে গেলে মেলানোসিস দেখবো, কেরাটোসিস দেখবো আছে কিনা, অর্থাৎ তালুর চামড়াগুলি মোটা হয়ে গেছে কিনা এবং ওখানে কালো হয়ে গেছে, হাত এবং পায়ের তালু, এই দুই জায়গাতে হয়। আর মেটালিক টেস্ট থাকবে, স্যালাইভেশন থাকবে, গার্লিক অর্ডার থাকবে। এটি হলো মেইন সিমটম। এর সাথে আমার স্কিনে আমার রেইনড্রপ পিগমেন্টেশন হবে, এটা তো তোমরা জানো যে এটা আমার পিগমেন্টেশন হবে স্কিন ফ্লেক্সার, যেখানে আমার ফ্লেক্সার হয়, যে জয়েন্ট গুলিতে ফ্লেক্সার হয়, ফ্লেক্সার করলে ওখানে আমার ব্রাউন পিগমেন্টেশন পাওয়া যাবে, টেম্পল এরিয়াতে পাওয়া যাবে, আইলিড এবং নেক, এই চার জায়গায় পাওয়া যাবে, ফ্লেক্সার এরিয়াতে, টেম্পলে, আইলিডে এবং নেকে। এটাকে বলা হয় রেইনড্রপ টাইপ অফ পিগমেন্টেশন। আর র্যাশ পুরো শরীরের নিজের মতো মনে হবে, র্যাশ পাওয়া যাবে। and hyperkeratosis of palms and soles, irregular thickening of the nails। বোঝা কথা, আমার hyperkeratosis পাওয়া যাবে in the palm and sole, তার সাথে white lines developed in the finger and tooth nails, that is called Eldridge line। এটা একটা ভাইবার একটা পেট প্রশ্ন, মানে এটা জিজ্ঞাসা না করা পর্যন্ত আপনারা এটা, এবং তোমাকে না তুমি না বলা পর্যন্ত আপনারা থামেন। কয়েকটা জিনিস আর্সেনিক যেগুলো আগে বললাম, এর সাথে হাইপারকেরাটোসিস, মেলানোসিস, রেইনড্রপ পিগমেন্টেশন, এগুলো তোমরা জানো, এবং এলডিস লাইন, এটা বলতেই হবে। আর ম্যাকুলার এরিয়া পিগমেন্টেশন, এটা হাইপার মেলানোসিস এবং তার সাথে আবার হোয়াইট পিগমেন্টেশন হতে পারে, এটাকে বলা হয় লিকোমেলানোসিস।
তাহলে মেলানোসিস এন্ড লিউকোমেলানোসিস আমার স্কিনে এই কয়েকটা, এবং পরীক্ষায় বিশেষ করে স্কিন ম্যানিফেস্টেশনটাই পরীক্ষায় আসে, জিজ্ঞাসা করে বা রিটার্নও যে প্রশ্নটা আসে যে স্কিন ম্যানিফেস্টেশন কি কি পাওয়া যায়। তাহলে আমার এই যতগুলি বললাম সবগুলি আমার স্কিন ম্যানিফেস্টেশন, ওইটার দ্বারা অ্যাকচুয়ালি আর্সেনিক ডায়াগনোসিস করা হয় আমাদের দেশে ক্রনিক ফর্ম। দেন চোখে আমার কনজেশন হতে পারে, ওয়াটারিং হতে পারে, জিআই ট্র্যাক্টে নসিয়া, ভমিটিং, জেনেসে পলিনিউরাইটিস, অ্যানেস্থেসিয়া, সেন্ট্রাল আর কার্ডিওভাস্কুলার সিস্টেমে হাইপারটেনশন হতে পারে, কার্ডিয়াক ফেলিউর হতে পারে, ডিপেন্ডেন্ট এডিমা, ক্রনিক নেফ্রাইটিস, ইনুরিয়া, ডিজিউরিয়া এবং রেনাল টিউবুলার নেক্রোসিস, হেপাটোমেগালি, জন্ডিস, সিরোসিস অফ লিভার। হেমোরেজিক ফর্মে বোন ম্যারো সাপ্রেশন হতে পারে, এনিমিয়া হতে পারে, হাইপোপ্লেসিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকেমিয়া, রেসপিরেটরি কফ, হেমোপ্টাইসিস, শর্টনেস অফ ভয়েস। এই বিভিন্ন সিমটম যদি টোটাল চাই তাহলে এগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্কিন ম্যানিফেস্টেশনটাই পরীক্ষাতে আসে বেশি, ভাইবাতো দেয়, অস্পিত দেয়। দেন আমি স্টেজ স্টেজ তোমাদের খুব একটা আসে না, আমি এটা কমিট করে যাচ্ছি, এটা খুব একটা স্টেজ, একটা স্টেজ আছে। ফার্স্ট স্টেজে হচ্ছে তোমার নিউট্রিশনাল এবং গ্যাস্ট্রোশনাল ডিসঅর্ডার, যা বলছে এগুলোর একটু ভাগ করা। প্রথমে নিউট্রিশনাল এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স ফার্স্ট স্টেজে, সেকেন্ড স্টেজ হলো ক্যাটারাল স্টেজেস, অর্থাৎ আমার ইনফ্লামেশনের জন্য কাফিং হবে, রাইনাইটিস হবে, কনজাক্টিভাইটিস হবে, হটসেল, ফঙ্কাল ক্যাটেট, এইসব। থার্ড স্টেজ হলো স্কিন র্যাশ, এই যেগুলি আমরা বললাম রেইনড্রপ, হাইপারকেরাটোসিস, মেলানোসিস, এগুলি হচ্ছে থার্ড স্টেজে স্কিন চেঞ্জেস। এবং ফোর্থ স্টেজে ওইটা আছে নার্ভাস ডিস্টারবেন্স। নার্ভাস ডিস্টারবেন্সে যায় আমার ওই প্যারাসেক্সিয়া, তারপরে আমার নামনেস, টিংলিং, এগুলি, প্যারাসিস, প্যারালাইসিস, ফোর্থ স্টেজ। এই চারটা স্টেজে আমার আর্সেনিকের ম্যানিফেস্টেশন সবগুলি একসাথে আসে না, স্টেজ বাই স্টেজে আসে। ফার্স্ট স্টেজে আসে আমার তোমার নিউট্রিশনাল গ্যাস্ট্রেশনাল ডিস্টারবেন্স, সেকেন্ড স্টেজে আসে ক্যাটারাল চেঞ্জেস, থার্ড স্টেজে আসে স্কিন চেঞ্জেস, এবং ফোর্থ স্টেজে আসে নার্ভাস ডিস্টারবেন্স। এবং ক্রনিক এক্সপোজার হলে আলটিমেটলি দেয়ার মে বি ডায়াবেটিস হতে পারে, ভ্যাসোস্পাজম হতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি, ব্ল্যাক ফুট ডিজিজ। আমার ওখানে কি হবে, আটারোস্ক্লেরোসিস, ড্রাই গ্যাংগ্রিন এবং অ্যাম্পুটেশন হইতে যেতে পারে। এইটাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ, এবং এটা ক্রনিক এক্সপোজারে হয়। এবং আর্সেনিক আর একটা জিনিস, ইট ইজ টেরাটোজেনিক, অর্থাৎ এখান থেকে আমার ক্যান্সার জাতীয় রোগ হতে পারে। ইট ইজ টেরাটোজেনিক আর্সেনিক। সো আর্সেনিক খাইলে তো মরে যায় পালমিনেটিং বা একুট ফর্মে, ক্রনিক ফর্মও তার সারা জীবন ভোগান্তিতে থাকতে হবে। তো আর্সেনিকের আমাদের যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে হবে। পোস্টমর্টম অ্যাপিয়ারেন্স, ক্রনিক ফর্মে যেটা হয় এক্সটার্নালে ইমাসিয়েশন হবে, পিগমেন্টেশন হবে, ক্যারাটোসিস, যা যা আমরা বলি অ্যালোপেশিয়া হবে, চুল পড়ে যাবে, হোয়াইট স্টিক্স অন লেড ডিস নিচ লাইন হবে, এবং আলসারেশন অফ নেজাল সেপ্টাম। এটা একটা মনে রাখবো, এটা একটু অনেকের ডিফিকাল্টি থাকে যে নাকে কিছু হতে পারে কিনা, নেজাল সেপ্টাম আলসারেশন হয়ে ওখানে পারফোরেশন হতে পারে। ইন্টারনাল তোমার আমার ইকুইটে যেরকম রেড ভালভেটি অ্যাপিয়ারেন্স হয়, এখানে ঠিক অতটা হয় না, এখানে পেচি ইনফ্লামেশন, রেডনেস থাকতে পারে, হেমোরেজিক হতে পারে, স্মল ইন্টেস্টাইনে রেড এন্ড হতে পারে, থিকেন মিউকোসা, লিভার, হেপাটোমেগালি, ফ্যাটি ডিজেনারেশন, সিরোসিস অফ লিভার, ফাইব্রোসিস, জন্ডিস, কিডনিতে টিউবুলার নেক্রোসিস, হার্টে মায়োকার্ডিয়াল নেক্রোসিস, বোন ম্যারো হাইপোপ্লেসিয়া। অল দিজ আর ক্রনিক ফর্মের আমার কি কি আমরা পোস্টমর্টমে পেতে পারি। দেন হচ্ছে হোয়াট ইজ দ্য মেডিকেল লিগাল ইম্পর্টেন্স, এটা রিটার্ন, ভাইবা এবং জসপি সব জায়গাতে আসে যে ইট ইজ মেইনলি ইউজড অ্যাজ হোমিসাইডাল, পপুলার হোমিসাইডাল পয়জন। কি কারণে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ এবং তার ডিসঅ্যাডভান্টেজ কি, দুইটাই তোমাদের জানতে হবে। পরীক্ষায় আসে দুইটাই জিজ্ঞাসাও করে, এবং রিটার্নে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আসে।
অ্যাডভান্টেজের ভিতরে আছে এটি চিপ, ইজিলি অবটেইন, যেহেতু আমার বিভিন্ন এটা প্রিপারেশন বাজারে অ্যাভেলেবল, দেন ইট ইজ কালারলেস, একজনকে আমি খাওয়াইতে গেলে ইট ইজ কালারলেস, অর্ডারলেস, টেস্টলেস, এই জন্য সবচেয়ে বড় বেনিফিট। এবং আমি তোমাদের একটু বলে রাখি, যদি আমার সেই বন্ধু আসে ঢাকা মেডিকেলের, উনি কিন্তু আগে শুনতে চায় ইট ইজ কালারলেস, অর্ডারলেস, টেস্টলেস, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আগে এই তিনটা অ্যাডভান্টেজ আগে শুনতে চায় উনি, কালারলেস, অর্ডারলেস, টেস্ট। Then small quantity required to cause death and easily administered with quick. And onset of symptom is gradual and symptoms like of cholera. So all these are advantage as a homicidal poison. অ্যাডভান্টেজ বেশি বলে ইট ইজ আইডিয়াল হোমিসাইডাল বলতে আমরা এটাকে আমরা প্রথমেই বলি। এটা কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ হলো ডিলে স্পিডিফিকেশন, যেহেতু এটা ফুল বা বিভিন্ন খাদ্যদ্রব্যকে ইউজ করা হয় পিউরিফিকেশনটাকে ডিলে করার জন্য, তো মানুষেরও ডিলে পিউরিফিকেশন হবে। ক্যান বি ডিটেক্টেড ইন কমপ্লিটলি ডিকম্পোজ, একদম ডিকম্পোজ হয়ে গেছে সেখানে এটাকে ডিটেক্ট করা যাবে। ফাউন্ড ইন দ্য বোনস, হেয়ার এন্ড নেলস, যেগুলি অনেক বছর পর্যন্ত থাকে। ক্যান বি ডিটেক্টেড ইন চার্ড বোন অর এশ, এবং কি আগুন দিয়ে পুড়ে ফেললে যে ছাই থাকবে সেখানে এটাকে ডিটেক্ট করা যাবে। তো অ্যাডভান্টেজ যেমন আছে, ডিসঅ্যাডভান্টেজ যেমন আছে। অ্যান্ড অ্যাক্সিডেন্টাল মেডিকেলি হতে পারে অ্যাডমিক্সার উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, অথবা ইমপ্রপার মেডিসিনাল ইউজ। ওই যে কতটুকু তার চেয়ে একটু বেশি, যারা বিশেষ করে এখন অবশ্য কমে গেছে, ক্রিম ইউজ করে ফর্সা করার ক্রিম, সেখানে কিন্তু আর্সেনিক থাকে। কাজে যারা ফর্সা হওয়ার জন্য এটা ইউজ করে তারা সতর্ক থাকতে হবে, ক্রনিক পয়জনিং হওয়ার চান্স থাকে। দেন অ্যাক্সিডেন্টালি ইন ইউজিং ইনসেক্টিসাইড ইন ফিড, যারা ইনসেক্টিসাইড ইউজ করে তারা যদি ঠিক মতো ইউজ করতে না জানে, প্রপার সেফটি মেজার না নিয়ে যদি ইউজ করে, তাহলে তাদের ইনজেকশন হতে পারে, ইনহেলেশন হতে পারে, আর ইন্ডাস্ট্রিতে হতে পারে ডিউরিং প্রিপারেশন। ক্রনিক পয়জনিং রেজাল্ট ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার, যেটা আমাদের দেশে হয়, এবং এটা মানুষকে সচেতন করার ফলে এখন অনেক কমে গেছে। তারপরে এখনো গ্রাম দেশে অনেক রোগী এখনো পাওয়া যায় ক্রনিক আর্সেনিক পয়জনিং। সরাসরি আমরা ডায়াগনোসিস করি হাইপার কেরাটোসিস এন্ড মেলানোসিস, এই দিয়ে আমরা মোটামুটি ডায়াগনোসিস করি। এন্ড এটা অ্যাবর্শন হিসেবে অনেক সময় ইউজ করা হয়। লাভ ফিল্টার অ্যাপ্রোটাইসিক, আমরা আগেই বলছি এই হিসেবে এটা ইউজ করা হয়। অকেশনালি ইউজড অ্যাজ ইমপ্রুভ কমপ্লেকশন অফ ডার্ক টু ফেয়ার, সেখানে এটা হতে পারে। এন্ড অকুপেশনাল, যেখানে ইন্ডাস্ট্রিতে মাইনিং, গ্লাস প্রোডাকশন, অর্থাৎ যেখানে যেখানে এটা ইউজ আছে সেখানে এটা হতে পারে। আর ক্যাটল পয়জনিং অনেক সময় হতে পারে। সর্বশেষ যেই কথা সেটা হচ্ছে, এটাকে যেই জায়গায় কবর দেওয়া হয়, যদি এক্সিবিশন করে সংগ্রহ করার পরে, সেখানে কিন্তু আর্সেনিকের ইয়াটা ভেরিয়েশন হতেই পারে। কারণ আর্সেনিক থেকে আমার স্টমাক বা ইয়া থেকে এটা অন্যান্য বিচারাতেও যেমন যায়, এবং সারাউন্ডিং এ যদি আর্সেনিক থাকে আর্টের ভিতরে, সেখান থেকে আবার আমার বিচারার ভিতরে কন্টামিনেশন হতে পারে। তাহলে কনসেন্ট্রেশনটা আমার হেয়ার নেইলের যদি অনেকদিন পর্যন্ত থাকে, ওখানে যে কনসেন্ট্রেশনটা পাওয়া যাবে, অনেক সময় দেখা যায় যে অরিজিনালের চেয়ে একটু বেশি কনসেন্ট্রেশন যদি আমার সয়েলের ভিতরে এটা বেশি থাকে। এই হচ্ছে মোটামুটি আর্সেনিক। আর্সেনিকের কোনো কিছু বাদ দেওয়া না, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন ফাইবার এন্ড হসপিটাল। আর তোমাদের বলে, তোমাদের পরীক্ষা সম্ভবত আগামী সপ্তাহে হবে। আমি ডেট একটা মনে টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছি, তোমাদেরকে জানাবে 7 তারিখ এবং 10 তারিখ। 7 তারিখে ফরেন্সিক মেডিসিন, 10 তারিখে কমিউনিটি মেডিসিন। ফার্স্ট টার্মের উপরে পরীক্ষা হবে। পরীক্ষা খুব ইজি প্রশ্ন, ইজি উত্তর, ডোন্ট নার্ভাস, নার্ভাস হওয়ার মতো কিছু নাই। এই হচ্ছে আর্সেনিক। তোমাদের কোনো প্রশ্ন থাকলে ইউ মে আস্ক।
কোনো প্রশ্ন নাই? তাহলে আর্সেনিকটা একটু ভালোভাবে পড়বা। ইউ মাস্ট গ্রো থ্রু দ্য আর্সেনিক ডিটেলস। এটার বাদ দেওয়ার মতো কিছু নাই। আগামী হলো স্যার পোস্ট আগামী মর্টম ক্লাসে ইনহিবিশন অফ আর্সেনিক কি লাগবে স্যার? হ্যাঁ, ইনহিবিশন অফ আর্সেনিক না, এটা জি স্যার। রিটেনে আসে না, ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করে। তুমি যদি ভালো উত্তর দাও তখন তো তোমাকে একটু ডিটেলস যাবে, একটু ভিতরের দিকে যাবে, এটা নিয়ম। এবং এটা তো কিছুই না, আর্সেনিকের পুরো জিনিসটাই যদি তোমাদের নলেজে থাকে যে এটা এমন একটা পয়জন যেটা রিজার্ভ করে এবং স্কিনে যেমন থাকে, ঠিক কবর দিল এটা আমার যদি মাটিতে থাকে আর্সেনিক, তাহলে ওখান থেকে আবার আমার অর্গানের ভিতরেও আর্সেনিক আসতে পারে এবং ওখান থেকে আবার বাইরেও যেতে পারে। অর্থাৎ এটা দুই দিকে আদান প্রদান করে আর্সেনিক। তো আর্সেনিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন ভাইভা অ্যান্ড অস্পি। এবং প্রশ্ন করে যে আরেকটা যেটা প্রশ্ন করে যে আর্সেনিক মেটাল ফর্ম ইজ নন পয়জন, আর কোন মেটাল আছে কিনা যেটা নন পয়জনাস ইন মেটালিক? আর কোনটা আছে? কপার। কপার, ভেরি গুড, কপার আছে। আর মার্কারি, মার্কারিকে আমরা অনেক সময় হিসাব করি যেহেতু এটা অ্যাবজর্পশন হয় না পিওর ফর্মে, সেই জন্য মার্কারি হইতে পারে। তার যদি জিজ্ঞাসা করে আর্সেনিক বলবো আগে, তারপরে কপার বলবো, আর বলার দরকার নেই। যদি এরপরেও স্টেজ দেয় যে আর একটা বললাম, তাহলে তোমার মার্কারি, মার্কারিটা বলে এই কারণে যেটা অ্যাবজর্পশন হয় না ইনটা মেটালিক। মেইনলি আমরা আর্সেনিক এবং কপারকে বলি যে ইসলামে ইট ইজ নন পয়জনাস। স্যার ক্রনিক আর্সেনিক পয়জনিং এর ট্রিটমেন্ট হ্যাঁ বলো কি লাগবে স্যার? কি লাগবে? বলছে যে কোনিক আর্সেনিক পয়জনিং এর ট্রিটমেন্ট লাগবে কিনা ক্রনিক স্যার? আর্সেনিক পয়জনিং এটা ট্রিটমেন্ট। পয়জনিং এর হ্যাঁ, পয়জনিং এর ট্রিটমেন্টে কেন আমি তো বললাম পয়জনিং এর ট্রিটমেন্ট আমার খুব বেশি একটা ইম্পর্টেন্ট, আইকুটাই আমার ইম্পর্টেন্ট। ক্রনিকের ট্রিটমেন্ট আমার সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া হয়। সিমটোমেটিক ওখানে কোনো স্টমাক ওয়াশ বা ওই জাতীয় কিছু ইউজ করা হয় না। যদি সম্ভব হয় যারা পারে আমার এজেন্ট ইউজ করা হয়, বিএল বা এগুলি ইউজ করে, কিন্তু মেইনলি হলো তাদের সিমটোমেটিক ট্রিটমেন্টটাই বেশি দেওয়া হয়। ক্রনিক স্টেজের ট্রিটমেন্ট খুব একটা স্যাটিসফ্যাক্টরি কোনো ট্রিটমেন্ট নাই, স্যাটিসফ্যাক্টরি কোনো ট্রিটমেন্ট নাই। এবং এটা আলটিমেটলি কার্সিনোজেন ফর্মেশন করে। আর এটা এত অ্যাটাচমেন্ট হয়ে যায়, এটা তো আস্তে আস্তে কিউমুলেটিভ এফেক্ট করে, সব জায়গায় এত স্টোর হয়ে যায় যেটাকে আর ওই বিএল ওগুলি কি করে, ওগুলো সার্কুলেশনে যেটা থাকে সেটার উপরে কাজ করে। আমার কিলিটিং এজেন্ট কাজ করে সার্কুলেশনের যেগুলি থাকে, কিন্তু যেটা অলরেডি অর্গানের ভিতরে সেলের ভিতরে ঢুকে গেছে সেখানে আমার কিলিটিং এজেন্ট খুব একটা কোনো কাজ করতে পারে। সেই জন্য কনিকের ট্রিটমেন্টের খুব বেশি একটা ইম্পর্টেন্স। কনিকে ট্রিটমেন্ট দেওয়া হয় কি, এই যে কেরাটোসিস, মেলানোসিস, এই ক্ষেত্রে আমার কিছু মানে কসমেটিক পারপাস ইউজ করা হয়। আর যাতে ফার্দার ডেটোরিয়েট না করে সেই জন্য তাদেরকে পানি, আর্সেনিক যুক্ত পানি, যেটা আমাদের 0.05 মিলিগ্রামের উপরে পার লিটারে বেশি আছে, সেই পানি খাওয়া নিষেধ করা হয়। এখন মানুষ মোটামুটি সচেতন হয়ে গেছে, সারফেস ওয়াটারে যত পানি আছে সেখানে কোনো আর্সেনিক নেই। পুকুর, নদী, খাল, বিল, বৃষ্টির পানি, এইসব জায়গায় কোনো আর্সেনিক, এবং এগুলিকে প্রেফার করা হয় এখন যাদের আর্সেনিকের সমস্যা আছে এগুলি ইউজ করার জন্য। এবং মাঝখানে কিছু জায়গায় সিস্টেম হয়েছিল যে বৃষ্টির পানি ধরে রাখার জন্য ইউনিসেফ বা অন্যান্য এনজিওদের তরফ থেকে
কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল যে বৃষ্টির পানি যাতে তারা যখন বৃষ্টি থাকবে না তখন এই পানিটা তারা ড্রিঙ্কিং পারপাসে ইউজ করে। কারণ হচ্ছে আর্সেনিক ড্রিঙ্কিং পারপাসে সমস্যা বেশি। এটা গোসল করা, কাপড় ধোয়া, ওইসব কাজে, থালা বাসন ধোয়া, ওখানে কোনো প্রবলেম হয় না। শুধু তোমার ইনজেকশন এবং ইনহেলেশন এই দুই জায়গাতেই প্রবলেম। এই দুই জায়গাতে আমার আর্সেনিক যুক্ত পানি ইউজ করা যাবে। আর সব জায়গায় আমরা ইউজ করতে পারবো, সেখানে কোনো হার্মফুল এফেক্ট হবে না। তো ঠিক আছে, ভালো থেকো। প্রিপারেশন ফার্স্ট টার্মের সাবজেক্টগুলি একটু দেখে নিও, খুব ইজি প্রশ্ন। তো আমি শেষ করে আমি প্রশ্ন দিচ্ছি, এত ইজি প্রশ্ন এই জন্য টিমে আছে। অল্প অল্প লেখে, যেহেতু তোমাদের টাইপ করে লিখতে হবে, আমাদের হ্যারাসমেন্ট না হইতে হয়, এইভাবে প্রশ্ন দিয়ে দিয়েছি। আর এমসিকিউ তো এটাই বলছি যে বরং আমি এটার উপরে ইম্পর্টেন্স দেবো, এখানে তোমাদের নলেজটা আমি দেখবো। এমসিকিউ ঠিক মতো কয়টা কে কয়টা উত্তর দিতে, এসএকিউ ম্যাক্সিমাম 80% 90% উত্তর করতে পারবে, এটা কোনো ফ্যাক্টর এবং কারেক্ট আনসারই করতে পারবে। পরীক্ষা ফেলের প্রশ্নই নাই, সবাই পাস করবে। আমি পরীক্ষা দেওয়ার আগেই বলে দিচ্ছি সবাই পাস করবে, কারণ এত ইজি প্রশ্ন তোমরা পরীক্ষা বলে তোমাদের কিন্তু আমি তোমাদের জাজ করবো বাই এমসিকিউ, যে ওখানে আন্দাজে মারছো না কিছু বুঝে শুনে ট্রু ফলস লেখছো, বাস এতটুকু আমি ওইটাই দেখবো তোমাদের। এসে কেউ এত ইজি প্রশ্ন করছি, এখানে পাশের জন্য আমি প্রশ্নটা করছি, যে তোমরা যাতে সবাই এপিআর হতে পারো। যারা আগে দিতে পারে নাই তাদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। আর যারা আসো, যারা আমার 7 ব্যাচে আসো এবং প্রিভিয়াস ব্যাচেরও যারা যারা রিটেন করতেছে আমার এখানে, আমি আশা করি যে সবাইকে আমি অ্যালাউ করতে পারব, তাদের কোনো অন্য কোনো ফল্ট যদি না থাকে। আমি তো তোমাদের হ্যাঁ স্যার পরীক্ষাটা কবে হবে আমাদের অ্যাসেসমেন্ট এক্সামটা? আমার তোমাদের পরীক্ষা আমি ডেট দিয়ে দিয়েছি, অফিস থেকে তোমাদেরকে জানাবে 7 তারিখ আর 10 তারিখ। 7 তারিখে শুধু তো ফার্স্ট টার্মের টপিকের উপরই পরীক্ষা হবে না? 7 তারিখ 7 জি স্যার। স্যার শুধু ফার্স্ট টার্ম না? ফার্স্ট টার্মের উপর, ফার্স্ট টার্মের উপর। জি স্যার, আমরা কি অল সিইউ কোশ্চেন পড়বো? ওখানে ওরা কি সিস্টেমে পরীক্ষা নেবে ওটা সৌরভ আমাদেরকে জানাবে। আমি প্রশ্ন অলরেডি দিয়ে ফেলছি। হ্যাঁ, ওরা কোন সিস্টেমে পরীক্ষা নেবে আমাকে তো বলছে যে এমসিকিউ এসিকিউ তোমাদের টাইপ করে উত্তর দিয়ে কিভাবে দেবে এটা তোমাদেরকে ইনফর্ম করতে। কত সময় আমি সময়টা বলছি, প্রিপারেশনটা নিব স্যার আমরা, মানে কি এসিকিউ এমসিকিউ সব কোশ্চেনই পড়ে নিব? হ্যাঁ এসিকিউ এর কথা আমি তো বলছি। এসিকিউ এর উত্তরে আমি ওদিন একটা এক্সাম্পল দিলাম না, যে মোড অফ ডেথ, হোয়াট আর দ্য মোডস অফ ডেথ, এখানে উত্তর কি 3টা, তাই না? জি স্যার, শর্ট ফর্মে অ্যানসার হবে। এরকম শর্ট উত্তর, মানে শর্ট আনসার কোশ্চেন, একদম শর্ট। মানে এমনি এই জাতীয় প্রশ্ন ইয়াতে আসবে না, প্রফে আসবে না। আমি শুধু তোমাদের নলেজটা পুরো ফার্স্ট টার্মের উপরে নলেজ কতটুকু আছে এইরকম প্রশ্ন করছি। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বললাম, এই জাতীয় প্রশ্ন করছি, ছোট ছোট প্রশ্ন। যেমন কোর্টের কি কি পানিশমেন্ট দেওয়ার ক্ষমতা আছে, এইটা সিভিল কোর্টের কি ক্ষমতা আছে, আর তোমার ক্রিমিনাল কোর্ট কি কি পানিশমেন্ট দিতে, এই জাতীয় প্রশ্ন। জাস্ট উত্তর কোনো ডিটেলস এসে টাইপের মতো কোনো প্রশ্ন আমি দিই, এরকম পয়েন্ট দিয়ে কয়েকটা উত্তর দিবে বাস শেষ। আমি তো বলছি এসে কি হলো, আমি গ্রুপ করে দিয়েছি 4টা গ্রুপে, এবং প্রত্যেক গ্রুপে নিয়মই করছি, কিন্তু প্রশ্নের উত্তর তোমার উইদিন 40 মিনিটস বোধ হয়ে যেত। বললাম তো বড় কোনো লেখা নাই, ছোট ছোট উত্তর আমার প্রশ্ন।
আর কমিউনিটি মেডিসিন কি করছে সেটা মিথ্যা বলতে পারে। আমি বলছি ওনারে বলছি যে এরকম শর্ট জাতীয় প্রশ্ন করি, বলছি আমি। তো ঠিক আছে, পরীক্ষা নিয়ে আর ঘাবড়ানো কিছু না। ইউ প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্য ফাইনাল প্রো, আরে সেকেন্ড প্রো। গভর্নমেন্ট তো আগামী মাস পর্যন্ত, মানে এই সেপ্টেম্বর অক্টোবরের হোল বা অক্টোবর 3 তারিখ পর্যন্ত বন্ধ রাখছে। তারপরে কি অ্যানাউন্স করে আমি জানি। এর ভিতরে আশা করি তোমাদের কোর্স একটা রিভিউ আমি করে দিতে পারবো, মোটামুটি রিভিউ হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। তো এই কয়েকটা দিন পরও পরীক্ষা দাও। এই পরীক্ষা দিয়ে নিজেরও তো একটা স্যাটিসফ্যাকশন আছে, তোমার স্যাটিসফ্যাকশন লাগবে। তুমি পরীক্ষা দিলা, আমি বলে তুমি সবাইকে অ্যালাউ, কিন্তু তোমারও তো একটা স্যাটিসফ্যাকশন লাগবে যে আমি পরীক্ষা দিলাম, ভালো পরীক্ষা দিলাম। এটার ভিতরে একটা আলাদা প্লেজার আছে। কাজে একটু পড়ো, পড়ে পরীক্ষা দাও। আমি তো আগেই বলছি সবাই ভালো করবা। আমার প্রশ্ন যা তাতে সবাই ভালো করবা। পরীক্ষা দিয়ে আমাকে বললো যে স্যার আপনি বলছেন একরকম, দিলেন দেওয়ার যদি অন্য কিছু হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সেফে থাকো। আমাদের নেক্সট ক্লাস নেবে কে? নেক্সট ক্লাস ম্যাডাম নি? जी सर, मैम ने जी सर। ম্যাডাম। मैडम। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। अस्सलाम अस्सलाम থ্যাংক वालेकुम ইউ। सर। ওয়ালাইকুম সালাম।